ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে ধোঁয়াশা, হামলার হুমকি দিয়ে সুর বদল ট্রাম্পের, আলোচনায় অগ্রগতির দাবি, এখনো হয়নি চূড়ান্ত সমঝোতা বলছে তেহরান। গাজায় যুদ্ধবন্ধের দ্বিতীয় দফার বৈঠকে অগ্রগতির দাবি হামাসের, আলোচনার মধ্যে উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন, লেবাননে হামলায় স্বাস্থ্যকর্মী সহ নিহত 6। বৈশ্বিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই ফ্রান্সে বসছে G7 শীর্ষ সম্মেলন, গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্য ইউক্রেন সংঘাত, আয়োজন ঘিরে আইন শৃঙ্খলা জোরদার। এবং মরক্কোর বিপক্ষে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, দ্বিতীয় ম্যাচেও শঙ্কা, চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া, 3 লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ইরানে হামলা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করে পরিকল্পিত বিমান হামলা স্থগিতের ঘোষণা দেন তিনি। তবে তেহরান বলছে কোনো চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি। অন্যদিকে ইসরায়েলের দাবি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ সহ পারমাণবিক অবকাঠামো সীমিত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। দুই পক্ষের পরস্পর বিরোধী বক্তব্যে সম্ভাব্য চুক্তি ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে নতুন করে হয়েছে অনিশ্চয়তা। ইরানে বড় ধরনের হামলার হুমকি দিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে সুর বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানে বিমান হামলা ও বোমা হামলার পরিকল্পনা বাতিলের কথা জানান ট্রাম্প। কারণ হিসেবে চলমান আলোচনায় অগ্রগতির বিষয়টি সামনে আনেন। তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। পোস্টে চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই জানানো হবে বলেও উল্লেখ করা হয়। এর আগে রাতেই ইরানে খুব বড় আকারের হামলা চালানোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। দেশটির খার্ক দ্বীপ সহ গুরুত্বপূর্ণ তেল স্থাপনা দখলের কথাও জানান তিনি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, সম্ভাব্য চুক্তি নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসেনি তেহরান। খসড়া চুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে বলেও জানান বাঘেই। একই সঙ্গে প্রস্তাবিত চুক্তির অনেক অংশেই ইরান সম্মতি দিলেও যুক্তরাষ্ট্র বারবার তাদের অবস্থান পরিবর্তন করেছে বলে দাবি করেন তিনি। চুক্তির ক্ষেত্রে তেহরান এখনও তাদের মৌলিক অবস্থানে অনড় রয়েছে বলে স্পষ্ট বার্তা দেন বাঘেই। তবে ইসরায়েল বলছে ভিন্ন কথা। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সম্ভাব্য ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন, যেখানে আলোচ্য সমঝোতায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো, পারমাণবিক স্থাপনা ভেঙে দেয়া, ক্ষেপণাস্ত্র উৎপাদন সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধের বিষয়ে ট্রাম্প আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেন, নতুন করে হামলা পাল্টা হামলা শুরু হলে সংঘাত আবারও পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যার প্রভাব পড়বে বিশ্বজুড়েই। একটি শান্তিপূর্ণ, বিস্তৃত ও দীর্ঘস্থায়ী সমঝোতার মাধ্যমে সংকট সমাধানে দুই পক্ষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজা ইস্যুতে মিশরের কায়রোয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে দাবি করেছে হামাস। তবে আলোচনার মধ্যে উপত্যকায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। দখলদারদের হামলায় নতুন করে আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরে অভিযান পরিচালনার সময় বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে এক ফরাসি সাংবাদিককে বহিষ্কার ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছে তেল আবিব। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ গাজা সিটির আল মাগরাবি জংশনের কাছে একটি বাড়িতে বিমান হামলা চালায় দখলদাররা। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরের মাঝামাঝিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 1000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও অন্তত 16,500 ফিলিস্তিনিকে উপত্যকা ছাড়তে দেয়নি ইসরায়েল। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি ঘোষণার পরও রোগীদের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এতে বহু রোগীর চিকিৎসা বিলম্বিত হচ্ছে এবং তাদের জীবন ঝুঁকিতে পড়ছে। মিশরের রাজধানী কায়রোতে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে চলছে বলে জানিয়েছে সংগঠনটি। হামাসের
রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বদরান বলেন, ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করা এবং ইসরায়েলের লক্ষ্য ব্যর্থ করাই আলোচনার মূল উদ্দেশ্য। এই আলোচনা যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে অগ্রগতি বয়ে আনতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে পশ্চিম তীর ইস্যুতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয়ের মাধ্যমে গ্রেফতার ও দমননীতিতে সহযোগিতার অভিযোগ তুলেছে হামাস। সংগঠনটির দাবি, এতে প্রতিরোধ আন্দোলন দুর্বল হচ্ছে এবং রাজনৈতিক বন্দীদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। এরই মধ্যে পশ্চিম তীরের নাবালুসের কাছে একটি গাড়ি জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। জেনিনের সামরিক অভিযানের সময় বিস্ফোরক হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানা গেছে। একই সময়ে ফরাসি সাংবাদিক অ্যালিস প্রুডার্সকে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাজা ও পশ্চিম তীর নিয়ে প্রতিবেদন করতে গিয়ে তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হয় বলে দাবি করেছে সংশ্লিষ্ট গণমাধ্যম। নাসরিন রুমি, সময় সংবাদ। এদিকে যুদ্ধবিরতির মধ্যে লেবাননেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। বৃহস্পতিবার দখলদারদের হামলায় হাসপাতালের কর্মীসহ অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হন আরও 17 জন। পাল্টা প্রতিরোধে ড্রোন ভূপাতিতে দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে সীমান্ত থেকে প্রায় 10 কিলোমিটার দূরে নতুন নতুন এলাকায় সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দক্ষিণ লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে দখলদার বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সীমান্ত থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ওয়াদি সালুকি এলাকার উত্তর অংশে তারা সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ওই এলাকা থেকে হিজবুল্লাহ অতীতে হামলা চালাতো বলেও দাবি তাদের। 2000 সালে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার পর এবারই সবচেয়ে গভীর পর্যন্ত অভিযান চালিয়েছে ইসরায়েল। এদিকে লেবাননের তায়ের জেলায় একের পর এক ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। আবাসিক এলাকার পাশাপাশি লক্ষ্যবস্তু করা হচ্ছে হাসপাতালগুলো। বৃহস্পতিবার বিস্ফোরণে হাসপাতালের জরুরি বিভাগ ও রোগীদের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, বেকা উপত্যকার নাহলে এলাকায় ড্রোনটি গুলি করে নামানো হয়। একই সময়ে ওই অঞ্চলে একাধিক ইসরায়েলি বিমান হামলারও খবর পাওয়া গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের 2 মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে নিহত হয়েছেন অন্তত 3711 জন। আহত হয়েছেন 11,000-এর বেশি মানুষ। আন্তর্জাতিক উদ্ধার কমিটি বলছে, বারবার বাস্তুচ্যুত হওয়া পরিবারগুলো এখন চরম সংকটে রয়েছে। অনেকের যাওয়ার কোনো জায়গা নেই, এমনকি বেঁচে থাকার সামর্থ্য ফুরিয়ে আসছে। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে লেবাননের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর তাগিদ দিয়েছেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। বৈশ্বিক রাজনীতির টালমাটাল অবস্থাতেই ফ্রান্সে শুরু হয়েছে G7 শীর্ষ সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অংশ নেবেন ইউরোপীয় ইউনিয়ন ও আমন্ত্রিত কয়েকটি দেশের নেতারা। বিশ্ব নেতাদের এই বৈঠকে নিরাপত্তা, জ্বালানি ও আন্তর্জাতিক কূটনীতির পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংঘাত গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতিতে পশ্চিমা নেতাদের ঐক্য ধরে রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামী 15 জুন ফ্রান্সের এভিয়ানে শুরু হতে যাচ্ছে বিশ্বের 7 বৃহৎ অর্থনীতির দেশ নিয়ে গঠিত জোট G7-এর শীর্ষ সম্মেলন। সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি আয়োজনে অংশ নেবে ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কয়েকটি দেশ। সম্মেলন ঘিরে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফ্রান্স। এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রে থাকবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং ইউক্রেন সংকট। সম্মেলনে যোগ দিতে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মিশরকেও আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। এতে আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা অগ্রগতি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্মেলনে যোগ দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা অচলাবস্থা থাকায় মস্কোর উপর আরও চাপ বাড়াতে পদক্ষেপ নিতে পারেন ইউরোপীয় নেতারা। একই সঙ্গে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বৃদ্ধি এবং রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা জোরদারের বার্তাও দিতে চায় ইউরোপ।
ভূরাজনীতির পাশাপাশি গুরুত্ব পাবে বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা। চীন অতিরিক্ত উৎপাদন করছে বলে দাবি ফ্রান্সের। অন্যদিকে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ভোগ করছে এবং ইউরোপ প্রয়োজনের তুলনায় কম বিনিয়োগ করছে বলেও উল্লেখ করা হয়। এ বিষয়ে আলোচনায় যোগ দিতে ব্রাজিল, ভারত, কেনিয়া ও দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈশ্বিক সংকটের মুখে এই সম্মেলন নতুন কোনো কূটনৈতিক সমাধানে পৌঁছাতে পারবে কিনা সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাত, বিদ্যুৎহীন ৭৯,০০০-এর বেশি। দাবদাহে বিপর্যস্ত পাকিস্তান, পাঞ্জাবে ভারী বৃষ্টিতে ৩ জনের মৃত্যু। এবার ফিফা বিশ্বকাপের খবর। এখনো ব্রাজিলের অনুশীলনে যোগ দেননি নেইমার জুনিয়র। 14 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে নিজেদের আরও একবার ঝালিয়ে নিয়েছে সেলেসাও শিবির। পুরো দলকে একসঙ্গে পেয়েছেন কার্লো আনচেলোত্তি, কিন্তু দেখা নেই নেইমারের। ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর দাবি, বিশ্বকাপ মিশনের শুরুতে হলুদ জার্সিতে মাঠে নামার কোনো সম্ভাবনা নেই। পোস্টার বয়ের শঙ্কা আছে দ্বিতীয় ম্যাচ নিয়েও। ব্রাজিল সমর্থকদের হৃদয়ে আবারও সেই চেনা কম্পন, আবারও সেই অতি পরিচিত শঙ্কা। বড় কোনো টুর্নামেন্ট শুরুর আগেই নেইমার জুনিয়রের ইনজুরি যেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এক অলিখিত নিয়তি। মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে ব্রাজিলের মিশন শুরু হতে আর মাত্র কয়েকটা মুহূর্ত বাকি। ঠিক তখনই নিউ জার্সির ওয়াশিম কর্নার থেকে ভেসে এলো কষ্টের খবর, আর তাতেই নতুন করে মেঘ জমেছে সেলেসাও শিবিরে। নিউ জার্সির ৮০ একরের বিশাল আর সবুজে ঘেরা আরডব্লিউজে বার্নাবাস হেলথরেড বুলস পারফরমেন্স সেন্টারে যখন কড়া রোদে ঘাম ঝরাচ্ছিলেন বাকি 25 জন ফুটবলার, তখন সেখানে ছিলেন না দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। বৃহস্পতিবার সকালে কোচ কার্লো আনচেলোত্তির অধীনে হওয়া রুদ্ধদ্বার অনুশীলনেও দেখা মেলেনি নেইমারের। কাফ স্ট্রেইনের পুরানো সেই চোট আবারও নতুন করে জেঁকে বসেছে তার পায়ে। মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে এই ফরওয়ার্ডের মাঠে নামা এখন কেবলই এক অলীক কল্পনা। সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলো যখন বারবার ব্রাজিলের ডাগ আউটে নেইমারকে খুঁজছিল, তখন আনচেলোত্তির গম্ভীর মুখই বলে দিচ্ছিল ভেতরের অস্বস্তির কথা। মাঠের অনুশীলনে বল পায়ে ভিনিসিয়াস রাফিনহারা নিজেদের শতভাগ উজাড় করে দিলেও নেইমারের অনুপস্থিতি পুরো দলের আবহেই তৈরি করেছে এক অদৃশ্য শূন্যতা। মরক্কোর ম্যাচ তো বটেই, ব্রাজিলের টিম ম্যানেজমেন্টকে এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে টুর্নামেন্টে নেইমারের ভবিষ্যৎ নিয়ে। চিকিৎসক প্যানেলের থেকে নিখুঁত কোনো নিশ্চয়তা এখনো মেলেনি। ফলে মরক্কোর ম্যাচের পর ব্রাজিলের যে পরবর্তী লড়াই, সেখানেও নেইমার আদৌ বুটজোড়া পায়ে গলিয়ে নামতে পারবেন কিনা তা নিয়ে ঝুলছে মস্ত বড় এক সংশয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী দিনেই রোমাঞ্চকর ম্যাচে জয় তুলে নিয়েছে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া। শক্ত প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রীকে 2-1 গোলে হারিয়েছে এশিয়ার দলটি। সিউলের জয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়েন হাজারো সমর্থক। দক্ষিণ কোরিয়া থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ হানিফ। বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। চেক রিপাবলিককে হারিয়ে বিশ্বকাপ মিশনের শুভ সূচনা করেছে দেহান মিঙ্গুক যোদ্ধারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে দক্ষিণ কোরিয়া। অধিনায়ক সন হিউং মিনের নেতৃত্বে দলটি দারুণ ছন্দে খেলেছে, আর ফুটবলে ফুটে উঠেছে আত্মবিশ্বাস ও জয়ের ক্ষুধা। শেষ বাঁশি বাজারের সঙ্গে সঙ্গেই গ্যালারির পাশাপাশি দক্ষিণ কোরিয়াতেও শুরু হয় আনন্দ আর উল্লাস। এই জয়ের মাধ্যমে শুধু 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টই নয়, নকআউট পর্বে যাওয়ারও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা 2002 সালে ঐতিহাসিক সাফল্যের স্মৃতি এবারও নতুন করে জাগিয়ে তুলতে পারে তাদের প্রিয় দলকে। বিশ্বকাপ মঞ্চে দক্ষিণ কোরিয়ার এই জয় যেন নতুন স্বপ্নের বার্তা। এখন সবার চোখেই পরবর্তী ম্যাচের দিকে। এর ধারাবাহিকতা ধরে রেখে কতদূর যেতে পারে সন হিউং মিনের দল, সেটি এখন দেখার বিষয়। দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এই জয়ে অত্যন্ত আমরা সকলে আনন্দিত। 2002 সালেও সেমিফাইনাল খেলছে, এবারের খেলাটাও অনেক সুন্দর খেলছে। দক্ষিণ কোরিয়া ফুটবল খেলায় জিতার কারণে আমাদের দক্ষিণ কোরিয়া প্রবাসী সবাই আনন্দিত, সেই ক্ষেত্রে আমিও অনেক আনন্দিত। এটি দেশটির জন্য বিশ্বকাপ ইতিহাসে 12তম অংশগ্রহণ এবং টানা 11তম বিশ্বকাপে জায়গা করে নেওয়ার অর্জন।
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হচ্ছে 2002 সাল। সে বছরে নিজেদের মাটিতেই অসাধারণ পারফরমেন্স করে সেমিফাইনালে পৌঁছে চতুর্থ স্থান অর্জন করে, যা এখনও এশিয়া ফুটবল ইতিহাসে অন্যতম। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ভারত জুড়ে আন্দোলন কর্মসূচি শুরু করেছে দেশটির আলোচিত ককরোচ জনতা পার্টি। এরই ধারাবাহিকতায় পুনে ও লখনৌতে শত শত শিক্ষার্থী আর তরুণ সমর্থক তাদের সমাবেশে অংশ নেন। এতে পরীক্ষায় অনিয়ম ও বারবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। গেল সপ্তাহে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতেও বড় সমাবেশ করে ককরোচ জনতা পার্টি সিজেপি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, বৃহত্তর জাতীয় আন্দোলনের সূচনা করেছেন তারা। দাবি আদায় না হলে 13ই জুন অমৃতসরে ও চলতি মাসের শেষে নয়াদিল্লিতে পরবর্তী সমাবেশের ঘোষণা দিয়েছেন তিনি। जी बिल्कुल, मैं यहाँ प्रोटेस्ट में शामिल होने को आया हूँ। दिल्ली और पुणे में हमने देखा शांतिपूर्ण तरीके से सारे स्टूडेंट्स ने अपनी बात रखी है और एजुकेशन मिनिस्टर का रेजिग्नेशन की डिमांड करी है और कल भी हम वही करने जा रहे हैं। और जो भी होगा एकदम शांतिपूर्ण तरीके से, पूरे संवैधानिक तरीके से हम अपनी बात रखेंगे। যুক্তরাষ্ট্র ইলিনয় অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত এনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় অঙ্গরাজ্যের সিস্টার ও ডোয়াইট এলাকায় এটি আঘাত হানে। টর্নেডোর আঘাতে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। বিদ্যুৎহীন হয়ে পড়েন ৭৯,০০০-এর বেশি মানুষ, তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বেশ কয়েকটি কাউন্টিতে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত পাকিস্তান। বৃহস্পতিবারও দেশটির সিন্ধু প্রদেশের একাধিক জেলায় তাপমাত্রা ছিল ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস। এতে তীব্র গরমে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। করাচিতে বয়স্ক শিশুদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের, আর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানি পান করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আরও ঘন ঘন তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তপ্ত রোদ আর তীব্র গরমে পড়ছে জনপদ। প্রচণ্ড তাপদাহে ক্লান্ত মানুষ, স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনের ছন্দ। একটুখানি স্বস্তি পেতে পানি পান করছেন কেউ বা যাচ্ছেন গাছের ছায়ায়। অনেকেই আবার শরীর ঠান্ডা রাখতে ভেজা কাপড় ব্যবহার করছেন। এমন অসহনীয় অবস্থায় পড়েছেন পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের বাসিন্দারা। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির শাহিদ বেনজিরাবাদ ও দাদু জেলায় সর্বোচ্চ ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঐতিহাসিক মহেঞ্জোদারোতেও তাপমাত্রা পৌঁছেছে ৫০.৫ ডিগ্রিতে। লারকানা, জ্যাকববাদ ও সারকান্দেতেও ৫০ ডিগ্রির আশপাশে ছিল তাপমাত্রা। প্রচণ্ড গরমের প্রভাব পড়েছে বড় শহরগুলোতেও। হায়দ্রাবাদের তাপমাত্রা ৪৭ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে। করাচিতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৫ ডিগ্রি বেশি ছিল। আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশ জুড়ে তাপপ্রবাহের কারণে অনেক এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ ডিগ্রি বেশি রয়েছে। এতে তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। আমার বয়স ৫৫ বছর। এর আগে এত প্রচন্ড গরম আমি কখনো অনুভব করিনি। বাইরে যেমন গরম, ঘরের ভেতরও তেমনই গরম, কোথাও স্বস্তি নেই। এ অবস্থায় করাচিতে বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং মাথা ঢেকে রাখার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানের চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। ২০২৪ সালেও সিন্ধুর কিছু এলাকায় তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। বিজ্ঞানীদের আশঙ্কা, ভবিষ্যতে এ ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন ও ভয়াবহ আকারে দেখা দিতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর নিয়ম সুইডেনের। কাজের সময়সীমা ১৫ ঘন্টা বেঁধে দিয়েছে সরকার। শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের জন্য কড়াকড়ি জার্মানির। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় ২০% পর্যন্ত। এদিকে তীব্র দাবদাহের মধ্যেই পাকিস্তানের লাহোর সহ পাঞ্জাব জুড়ে হঠাৎ ভারী বৃষ্টিতে ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার লাহোরের গুলবার্গ, জোহর টাউন, মডেল টাউন সহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আঘাত হানে। এতে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটে।
নারওয়াল, শাকরগড় ও জাফরওয়াল এলাকায় প্রবল বাতাসে গাছ, বিদ্যুতের খুঁটি ও ঘরের কাঠামো ভেঙে পড়ে। বিদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার নিয়ম আরও কঠোর করেছে সুইডেন। নতুন আইনে পড়াশোনার পাশাপাশি কাজের সময় নির্ধারণ, পড়াশোনা না করা শিক্ষার্থীদের কঠোর নজরদারি এবং ভিসা পরিবর্তনের ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়েছে। সুইডেন থেকে জানাচ্ছেন শফিউল আলম। গত 3 বছরের বেশি সময় থেকে সুইডেনে অভিবাসনে ব্যাপক পরিবর্তন আর কড়াকড়ি আরোপ করা হয়। আগে স্টুডেন্ট ভিসা সহ নানা ক্যাটাগরিতে এসে সহজেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ ছিল, সহজে মিলত নাগরিকত্ব। তবে ওয়ার্ক পারমিট, স্থায়ী বসবাসের অনুমতি আর নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করার পাশাপাশি এবার দেশটিতে আসা বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে কঠোর নিয়মনীতি আরোপ করা হয়। আগে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজ করার স্বাধীনতা ছিল। পড়াশোনা শেষ করে ওয়ার্ক পারমিটে সহজেই ভিসা পরিবর্তন করতে পারতেন। এছাড়া বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজের ক্ষেত্রে নির্দিষ্ট ঘন্টায় সীমাবদ্ধ ছিলেন না। তবে নতুন নিয়ম অনুযায়ী ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা সেমিস্টার চলাকালে সপ্তাহে সর্বোচ্চ 15 ঘন্টা কাজ করতে পারবেন। সীমা অতিক্রম করলে ভিসা নবায়ন না হওয়ার পাশাপাশি ভিসা বাতিলও হতে পারে। ভিসা নবায়নের জন্য আগের তুলনায় আরও কঠোরভাবে স্টাডি প্রোগ্রেস মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীদের নির্ধারিত ক্রেডিট সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সুইডেনে প্রবেশের 30 দিনের মধ্যে অভিবাসন সংস্থাকে বসবাসের ঠিকানা জানাতে হবে। ঠিকানা পরিবর্তন করলেও জানাতে হবে। সুইডেনে আগে স্টুডেন্টের জন্য কোনো ওয়ার্কিং লিমিট ছিল না, তখন স্টুডেন্টরা চাইলে যতক্ষণ খুশি ততক্ষণ কাজ করতে পারতো, তবে অবশ্যই সেটা পড়াশোনা ঠিক রেখে। তবে সম্প্রতি নতুন আইন অনুযায়ী কোনো স্টুডেন্ট চাইলে সে 60 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। হ্যাঁ, এটা তারা নতুন রুলস করেছেন। তবে এখানে আবার আরেকটা বিষয় হলো যে যদি আপনাদের সাথে ডিপেন্ডেন্ট থাকে, মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, সে তো আর স্টুডেন্ট না, তো তার উপরে রুলস প্রযোজ্য হবে না। যারা 11 জুন 2026-এর আগে স্টুডেন্ট রেসিডেন্স পারমিট পেয়েছেন তাদের ক্ষেত্রে 15 ঘন্টার কাজের সীমা, কঠোর স্টাডি প্রোগ্রেস শর্ত এবং ঠিকানা জানানোর নতুন বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে শরণার্থী আশ্রয় প্রার্থীদের জন্য নিয়ম আরও কঠোর হলো। অনিয়মিত অভিবাসন ঠেকাতে দীর্ঘদিনের বিতর্কিত নতুন আশ্রয় ও অভিবাসন নীতিমালা 12 জুন থেকে কার্যকর হয়েছে পুরো ইউরোপ জুড়ে। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি বা গ্রিসে পৌঁছানো, এরপর সুযোগ বুঝে জার্মানি, ফ্রান্স কিংবা ইউরোপের অন্য দেশে চলে যাওয়ার যে পথ এতদিন বহু আশ্রয় প্রত্যাশী ব্যবহার করতেন, নতুন আইনের কারণে সে সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। 12 জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় নীতিমালা কার্যকর হয়েছে। নিয়ম অনুযায়ী কোনো আশ্রয় প্রার্থী প্রথম যে ইইউ দেশে প্রবেশ করবেন, মূলত সে দেশেই তার আবেদন নিবন্ধন ও প্রাথমিক নিষ্পত্তি করা হবে। নতুন ব্যবস্থায় আশ্রয় প্রার্থীদের সীমান্ত বা বিমানবন্দরের নিকটবর্তী বিশেষ কেন্দ্রগুলোতে রাখা হবে। সেখানে পরিচয় যাচাই, নিরাপত্তা পরীক্ষা এবং আশ্রয় আবেদন মূল্যায়নের কাজ সম্পন্ন হবে। সর্বোচ্চ 12 সপ্তাহের মধ্যে আবেদন নিষ্পত্তি এবং প্রত্যাখ্যাত হলে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশনাও স্পষ্টভাবে যুক্ত করা হয়েছে নতুন আইনে। জার্মান সরকার সীমান্তে অত্যন্ত কড়াকড়ি আরোপ করেছে। বিশেষ করে এখন যারা আশ্রয় প্রত্যাশী আছে তাদেরকে সীমান্ত থেকেই ফেরত পাঠানো হচ্ছে। যারা দালালের মাধ্যমে অবৈধ উপায়ে জার্মান আসতে চাচ্ছেন, এই মুহূর্তে তাদের জন্য জার্মান না আসাটাই উত্তম। নতুন নীতিমালার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো আশ্রয় প্রার্থী যদি প্রথম প্রবেশ করা দেশে আঙ্গুলের ছাপ ও ব্যক্তিগত তথ্য নিবন্ধনের পর অন্য কোনো ইইউ দেশে গিয়ে আশ্রয়ের চেষ্টা করেন, তাহলে তাকে ফেরত পাঠানো হবে প্রথম নিবন্ধিত দেশেই। ফলে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে নতুন করে আশ্রয়ের সুযোগ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তাই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বা বন জঙ্গল পেরিয়ে নয়, বৈধ উপায়ে ইউরোপে আসার পরামর্শ দিচ্ছেন প্রবাসীরা। আমি আমার বাংলাদেশে যে ভাই বোনেরা আছেন তাদেরকে বলবো, আপনারা জার্মান প্রয়োজনীয় যে স্কিলগুলো দরকার ওগুলো গেদার করে জার্মানিতে আসার চেষ্টা করুন এবং বৈধভাবে আসুন। জার্মানির শরণার্থী বিষয়ক সংস্থা BAMF এর কর্মকর্তারা জানিয়েছেন, বিমান বা জাহাজে করে জার্মানিতে প্রবেশের পর কেউ আশ্রয়ের আবেদন করলে তাকে বার্লিন, ব্রান্ডেনবুর্গ, মিউনিখ কিংবা ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের বিশেষ আশ্রয় কেন্দ্রে রাখা হবে। সেখানেই সম্পূর্ণ হবে আবেদনকারীর প্রাথমিক যাচাই ও আশ্রয় প্রক্রিয়া। এদিকে জার্মানিতে আশ্রয় প্রার্থীর সংখ্যাও কমতে শুরু করেছে। চলতি বছর সিরীয়, আফগান ও ইউক্রেনীয় শরণার্থীদের নতুন আবেদন আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। প্রায় প্রতিদিনই জার্মানির বিভিন্ন সীমান্ত থেকে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের ফেরত পাঠাচ্ছে জার্মান আইনশৃঙ্খলা বাহিনী।
তবে মানবিক দিক বিবেচনা করে অবশ্যই গর্ভবতী কিংবা শারীরিকভাবে অক্ষম অথবা কঠিন রোগে আক্রান্ত কিংবা 18 বছরের নিচে এমন কাউকেই যেন ফেরত পাঠানো না হয় এমন প্রত্যাশা মানবাধিকার সংস্থাগুলোর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইউলকে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের রায় দেন। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর আকাশ সীমায় সামরিক ড্রোন পাঠানোর ঘটনায় তাকে সাজা দেওয়া হয়েছে। আদালতের রায় বলা হয় 2024 সালে এই ড্রোন অভিযানের পরিকল্পনায় ইয়ন শুরু থেকেই জড়িত ছিলেন। আদালত তাকে ক্ষমতার অপব্যবহার এবং শত্রুপক্ষকে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। দীর্ঘ 3 বছর কোমায় থাকার পর মারা গেলেন থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা। স্থানীয় সময় বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজপরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। 2022 সালের ডিসেম্বরে পোষা কুকুরকে নিয়ে ব্যায়াম করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। এরপর থেকেই কোমায় ছিলেন। চিকিৎসকরা জানান অনিয়মিত হৃদস্পন্দনের কারণ ছিল হার্টে মাইক্রোপ্লাজমা সংক্রমণ। রাজার 7 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন তিনি। গুরুত্বপূর্ণ সামরিক পদেও তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। ফলে উত্তরাধিকার ইস্যুতে সম্ভাব্য গুরুত্বপূর্ণ নাম হিসেবে বিবেচিত ছিলেন রাজকুমারী। পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। প্রতিরক্ষা ব্যয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেন তিনি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে দেয়া পদত্যাগপত্রে হিলি বলেন, দীর্ঘদিনের আলোচনার পরও প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে রাজি হয়নি ট্রেজারি। চূড়ান্ত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা দেশের নিরাপত্তা চাহিদার তুলনায় অনেক কম। এমনকি রাশিয়ার সম্ভাব্য হুমকি নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করলেও সামঞ্জস্যপূর্ণ বাজেট দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে দেশের নিরাপত্তা দুর্বল হতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি চিকিৎসা সরঞ্জাম গোদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজ্যের উত্তরাঞ্চলে এই ঘটনার পর পুরো আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে পুরো শিল্পাঞ্চলে সতর্কতা জারি করা হয়। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে ধোঁয়াশা। হামলার হুমকি দিয়ে সুর বদল ট্রাম্পের। আলোচনায় অগ্রগতির দাবি। এখনো হয়নি চূড়ান্ত সমঝোতা, বলছে তেহরান। গাজায় যুদ্ধ বন্ধে দ্বিতীয় দফার বৈঠকে অগ্রগতির দাবি হামাসের। আলোচনার মধ্যে উপত্যকা পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন। লেবাননে হামলায় স্বাস্থ্যকর্মী সহ নিহত 6। এবং বৈশ্বিক টালমাটাল পরিস্থিতির মধ্যে ফ্রান্সে বসছে G7 শীর্ষ সম্মেলন। গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্য ইউক্রেন সংঘাত। আয়োজন ঘিরে আইন শৃঙ্খলা জোরদার। এই ছিল আমার কাছে থাকা আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টায় সময় সংবাদ নিয়ে যুক্ত হবেন সহকর্মী শবনব নিউজ। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়।